বিপদসীমার নিচ দিয়ে। নগরীর অনেক বাসা বাড়িতে এখনও রয়েছে জলাবদ্ধতা। তবে সুনামগঞ্জের ঢলের পানি নিম্ন অঞ্চলের বাড়িঘর থেকে নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যা পীড়িত মানুষ। বিস্তারিত জানাতে নগরীর চাঁদনীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি এবং সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী লিপসন আহমেদ। তবে শুরুতেই চলে যাব রাফির কাছে। রাফি, সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর বাড়ি ফিরতে শুরু করেছে কিনা বন্যা পীড়িত মানুষেরা, জানাবেন। অনেক সিলেটের রৌদ্রোজ্জ্বল এরকম একটা দিনই দেখতে চেয়েছিল পুরো সিলেট জুড়ে সিলেট জেলাবাসীরা, এবং একই সাথে সাথে 20 তারিখ থেকে যেভাবে দুপুর থেকে রোদ ওঠা শুরু করেছে এবং এখন পর্যন্ত রোদের যে এরকম আভাস বা দেখা মিলছে, এখন পর্যন্ত কোনো রকম ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যায়নি, এবং মাঝখানে সকাল থেকে 10 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া পূর্বাভাস এবং আমরা যা আবহাওয়ার সাথে কথা বলেছি এবং কথা বলে যেটা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের ট্রেস পয়েন্ট তারা মার্ক করেনি, অর্থাৎ কোনো রকম বৃষ্টিপাত হয়নি, এবং উজানে ভারী বৃষ্টিপাত অথবা ঢলের পানি নামা কমতে শুরু করে দিয়েছে। এবং চেরাপুঞ্জি, মেঘালয় এবং আসামে কোনো রকম বৃষ্টিপাত না হয় সেখানেও কিন্তু ট্রেস পয়েন্ট পেয়েছে যারা আবহাওয়া অধিদপ্তর তিনি বলেছেন। এবং একই সাথে সাথে মহানগরীর কথা যদি জানাই, মহানগরীতে প্রায় 29টি ওয়ার্ড কিন্তু গতকাল থেকে প্লাবিত ছিল, তবে এখন পর্যন্ত কমে সংখ্যা দাঁড়িয়েছে 10 থেকে 11টি, এবং একই সাথে সাথে অনেক বাসা বাড়িতেও কিন্তু পানি ঢুকে গিয়েছে, তবে সেগুলো ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে সমস্যা এবং সংকট যেটা প্রকট কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে ময়লা থেকে শুরু করে নালা নর্দমা ছড়ার অনেক ময়লা কিন্তু বাসা বাড়িতে ঢুকে গিয়েছে, যেটা দুর্গন্ধ সৃষ্টি করছে। তবে সিলেট সিটি কর্পোরেশন মোটামুটি একরকম তারা তৎপর আছেন এবং সিটি পরিষ্কার করায় তারা একরকম মজুদ আছেন। এবং একই সাথে সাথে জানাই যে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আমরা যেটা তথ্য পেয়েছি যে 22,000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে এখনও উপস্থিত আছেন। তবে গতকাল যেটা দেখেছি আমরা যে প্রায় 25,000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে ছিলেন, অর্থাৎ প্রায় 3,000 বা 3,500-এর বেশি কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং একই সাথে সাথে সিলেট জেলা জুড়ে কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট এবং জকিগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ এবং একই সাথে সাথে গোয়ালাবাজার থেকে শুরু করে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে কুশিয়ারার 2টি পয়েন্টে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এক অমলশীত পয়েন্টে প্রবাহিত হচ্ছে এবং শেরপুর পয়েন্টের দিকে প্রবাহিত হচ্ছে, এবং নিচ দিয়ে নেমে গিয়েছে প্রায় শেওলা পয়েন্টে, এবং সিলেটে সুরমার পানি 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যেটা প্রায় বন্যার যে ঝুঁকিটা ছিল সেটা কিন্তু বেশ খানিকটাই কমে গিয়েছে। এবং একই সাথে সাথে আশ্রয়কেন্দ্রে অনেকেই রয়েছেন। আশ্রয়কেন্দ্রে যে সমস্যাটা দেখা যাচ্ছে, প্রায় আশ্রয়কেন্দ্রের জায়গা সংকুলান থেকে শুরু করে সংকীর্ণত জায়গা এবং একই সাথে বিশুদ্ধ পানির অভাব, খাবারের অভাব, সব কিছুই কিন্তু একরকম আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা অভিযোগ জানিয়েছেন। তবে যেটা এখন বর্তমানে যেটা আমরা দেখেছি যে প্রায় অনেকগুলো আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু অনেকে ফিরে যাচ্ছেন এবং অনেকের বসত বাড়ি থেকে কিন্তু পানি নেমে যাচ্ছে। তো এরকম যদি আবহাওয়া যদি এরকম সুস্থিত থাকে এবং স্থির থাকে তাহলে বলাই চলে যে বন্যার ঝুঁকি অনেকটাই কমে গিয়েছে এবং ধীরে ধীরে মানুষ ফিরে যাচ্ছে তাদের বাসা বাড়িতে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতিকে সর্বশেষ খবরাখবর। অনেক এবার চলে যাব সহকর্মী লিপসনের কাছে, তিনি আছেন সুনামগঞ্জে। লিপসন, জানছিলাম সহকর্মী রাকিবুল রাফি বলছিলেন যে সেখানে বন্যা পরিস্থিতির বেশ কিছুর উন্নতি হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশে এখনো জলাবদ্ধতার পরিস্থিতি আছে। তো কি অবস্থা সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ? অনেক যদি বলি যে সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি এখন উন্নতি হয়েছে। বিশেষ করে যদি বলি আমরা এই বন্যায় কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো রয়েছিল, অর্থাৎ ছাতক, দরাবাজার, মধ্যনগর, তাহিপুর, এই উপজেলা গুলো কিন্তু আসলে বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল, যার ফলে কিন্তু সেখানকার প্রায় অধিকাংশ মানুষই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিলেন। বিশেষ করে যদি বলি আমরা সুনামগঞ্জ 7 উপজেলা প্রায় 6.5 লাখ মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছিলেন। তবে ইতিমধ্যে যদি বলি যে ডলের পানি কিন্তু ইতিমধ্যে মানুষের যে বসতভিটা থেকে নামতে শুরু করেছে, সেই সাথে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু তাদের যে বসতভিটাগুলো রয়েছে সেখানে আসলে ফিরতে শুরু করেছেন। আমরা একটু জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু আসলে সুনামগঞ্জের যে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু আসলে যেটি বলছেন যে এই ডলের পানিতে কিন্তু তাদের যে বসতভিটা, অর্থাৎ তারা কিন্তু কোনো রকম প্রাণ নিয়েই তারা আসলে আশ্রয় কেন্দ্রে এসেছিলেন। যেহেতু তারা কালকেও আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন, অনেকে আজকেও ফিরবেন, তো সেক্ষেত্রে তারা যেটি বলছেন যেহেতু তাদের যে বসতভিটা ডলের পানিতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে আসবাবপত্রগুলো আসলে চলে গেছে, যার ফলে কিন্তু তারা এখন এই বসতভিটায় ফিরে আসলে কিভাবে এই বসত
দুটা পুনর্নির্মাণ করবেন কিংবা তারা আবার কিভাবে আসলে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তাই আসলে তারা করছেন। সেই সাথে পানিবন্দী মানুষদের মধ্যে আসলে কিছুটা স্বস্তি ফিরেছে, কারণ তারা কিন্তু দীর্ঘ 4 থেকে 5 দিন পানিবন্দী অবস্থায় ছিলেন, কোনো রকম খেয়ে না খেয়ে আসলে দিন পার করছেন। সেই সাথে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারাও কিন্তু আসলে দুর্ভোগের মধ্যেই ছিলেন, কারণ নিহাত শুধু সামান্য পরিমাণ অর্থাৎ স্বল্প পরিমাণ খাদ্য সহায়তা ছাড়া কিন্তু তাদের ভাগ্যে আসলে কিছু জুটেনি। তবে একটি বিষয় জানিয়ে রাখি, 2022 সালে কিন্তু এই অঞ্চলে প্রায় 50,000 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এই বছর এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসন যেটি বলছে, গতকাল থেকে তারা তালিকা করতে শুরু করেছে। আজকে বিকাল নাগাদ তারা সেই ঘর বাড়ি ক্ষতিগ্রস্তের তালিকাটি প্রকাশ করবে। সেই সাথে যদি বলি, এখানকার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা যেটি বলছেন, যেহেতু তারা যখনই আসলে ডলের পানিতে ক্ষতিগ্রস্ত হন তখন কিন্তু সরকারের পক্ষ থেকে ডেউটিন আর স্বল্প পরিমাণ আর্থিক সহায়তা ছাড়া তাদের ভাগ্যে আসলে আর কিছু জুটে না। তবে যে পরিমাণ আসলে সহযোগিতা তারা পান সেটা দিয়ে একটি বসতভিটা নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না, যার ফলে কিন্তু এখানকার মানুষরা কিন্তু আসলে মহাজনের কাছ থেকে সরাসরি টাকা নিয়ে কিন্তু আসলে তাদের যে বসতভিটাগুলো রয়েছে সেগুলো আসলে তারা পুনর্নির্মাণ করেন, যার ফলে কিন্তু তারা সেই ঋণের বোঝা শেষ না হতেই তা আবারও পরের বছর ডলার পানিতে কিন্তু তাদের বসতভিটা আবারও তলিয়ে যায় কিংবা ভেঙে যায়, যার ফলে কিন্তু এখানকার মানুষরা প্রতিনিয়তই আসলে এই বন্যায় আসলে চরম একটি ক্ষতিগ্রস্তের মধ্যেই রয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, যেহেতু বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে যে ক্ষয়ক্ষতির যে চিত্র সেটা কিন্তু ইতিমধ্যে আসলে ফুটে উঠছে অনেক। সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা এবং সেখানে বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতির খবর জানছিলাম আমরা।